Dear viewers, welcome to the geopolitical show The Chessboard, যেখানে আমরা কন্টেম্পোরারি বিভিন্ন জিওপলিটিক্যাল ফিনোমেনা কিংবা ভূরাজনৈতিক ঘটনার সিস্টেমেটিক এক্সপ্লেনেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত আমার পেছনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, আপনারা কি জানেন এটা কোথাকার ম্যাপ? এটা তো হয়তো আমাদের দেশের কোথাও একটা পজিশন। এটা মূলত পার্বত্য চট্টগ্রাম কিংবা চিটাগং হিল ট্র্যাক্স। আপনি যদি সেটাই মনে করে থাকেন তাহলে ইউর অ্যাবসলিউটলি রাইট। আমরা আজকের ডিসকাশনে একটা 2 পার্ট সিরিজ করতে যাচ্ছি, যেখানে প্রথম পার্টে আমরা ডিসকাস করব পার্বত্য চট্টগ্রামের অতীত এবং বর্তমান, যে অতীতের তুলনায় পরিবর্তন পরিক্রমায় ঠিক কোথায় এসে আমরা দাঁড়াতে পেরেছি। এবং সেকেন্ড পার্টে আমরা ডিসকাস করব পার্বত্য চট্টগ্রামের সাথে মিয়ানমার এবং ইন্ডিয়ানের যে রিজিওনাল বর্ডার রয়েছে, ওই বর্ডারের সিকিউরিটি ইমপ্লিকেশনস কী এবং বাংলাদেশ সেটাকে কিভাবে হ্যান্ডেল করছে, এবং এই তিনটি দেশের গভর্নমেন্ট বিভিন্ন সিকিউরিটি এবং রিজিওনাল ইমপ্লিকেশনসকে কিভাবে ট্যাকল করতে পারে। আশা করি আমাদের সাথেই থাকবেন, খুবই ইন্টারেস্টিং একটা ডিসকাশন হবে। তবে অ্যাজ ইউজুয়াল মূল বক্তব্যে কিংবা আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, পার্ট 2তে আপনাদের স্বাগতম। আমরা পার্ট 1-এ ডিসকাস করেছিলাম যে চিটাগং হিল ট্র্যাক্সের পরিবর্তন পরিক্রমা কী ছিল, মানে আমাদের পার্বত্য চট্টগ্রামে। এবং আমরা এখন পার্ট 2তে কিছু রিজিওনাল ডাইনামিক্স ডিসকাস করব। এবং আমার সাথে আজও স্টুডিওতে উপস্থিত আছেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। তিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। স্যার, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আমরা যদি আসলে স্যার মানে মানচিত্রে লক্ষ্য করি, আমাদের পার্বত্য চট্টগ্রামের সাথে কিন্তু মিয়ানমার এবং ইন্ডিয়ার বর্ডার রয়েছে। ইন্ডিয়ার 7 সিস্টার্স, মিয়ানমারের চীন এবং রাখাইন স্টেট। তো স্যার মানে এই আমাদের যে বর্ডারটা রয়েছে, যে এটা কতটুকু কমপ্লেক্স কিংবা এটার মানে সিকিউরিটি ইমপ্লিকেশনস আমাদের জন্য কি অ্যাজ বাংলাদেশ? আমাদের যে বর্ডারটা আছে ওইটাকে বলে ট্রাই জাংশন। জি স্যার, ট্রাই জাংশন। বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্ডিয়া। জি স্যার। আর ফর্চুনেটলি আমি ওই এলাকাতে পেট্রোল করেছি। আমি ওখানে আমাদের ক্যাম্প আছে, সেখান থেকে ক্যাম্পের একটা ইয়ে ছিল, ওই এলাকাতে ডমিনেট করা, সেই সমস্ত জায়গাতে আমরা ঘুরেছি এবং বিভিন্ন রকমের অপারেশন পরিচালনা করেছি, মিলিটারি অপারেশন। এবং ওইখানে একটা রেমাক্রি খাল আছে, সেই খালটা হলো ডিভাইডিং লাইন ওই জায়গাতে। তো এইটা খুবই ইন্টারেস্টিং একটা প্লেস। যখনই সময় এবং পরিস্থিতির কারণে মিয়ানমারের কোনো সমস্যা হলে পরে মিয়ানমারের ইনসার্জেন্ট গ্রুপ স্পিলস ওভার টু ইন্ডিয়ান সাইড, অর ইন্ডিয়ান স্প্লিন্টার গ্রুপ spills over to Myanmar side, or sometimes the Indian also spills over to Bangladesh, and also Myanmar also spills over to Bangladesh. কারণ বর্ডারটা ওই জায়গাটা এমন যে ইনঅ্যাক্সেসিবল এবং ইট ইজ এ ডিপ ফরেস্ট। সো এইরকম একটা প্রিকারিয়াস কন্ডিশন ওই জায়গাতে প্রিভেল করে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওখানে আমাদের তো বর্ডার আছে এখানে মিয়ানমারের সাথে, চীন স্টেটের সাথে, রাখাইন স্টেটের সাথে, আর এদিকে মিজোরামের সাথে, এবং এই নিচে আমাদের ত্রিপুরার সাথে আছে। তো এই জায়গাগুলো বর্ডারিং এরিয়াতে যারা ক্রস বর্ডার মুভমেন্ট, border being porous, there are illegal activities also, illegal movement, and also various interstate activities also takes place in some form যখন কোনো জায়গায় কোনো ইনসার্জেন্সি ডেভেলপ করে। সো এটা খুব ট্রিকি একটা এরিয়া। স্যার, এই যে এই এরিয়ার প্রসঙ্গে যদি আপনাকে জিজ্ঞেস করি, এই যে আমাদের যে সিএসটিতে যে আপনার এথনিক কমিউনিটিসগুলো আছে এবং 7 সিস্টার্সেও যে এথনিক কমিউনিটিসগুলো আছে, তাদের কি মিয়ানমারের যে কমিউনিটিসগুলো আছে তাদের সাথে কোনো হিস্টোরিক্যাল রিলেশনস আছে? হিস্টোরিক্যাল রিলেশন তো আছেই। তুমি যদি ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি সাইড, আমি এর আগেও রেফারেন্স দিতে, বাহাদুর শাহ জাফর যখন তারা এখানে এসেছিল
এবং দি ইনভেডেড মিয়ানমার এবং মিয়ানমার থেকে স্পিল ওভার হয়েছে বাংলাদেশে। সো ব্রাইটেস্ট এক্সাম্পল ইজ দি রোহিঙ্গা। এখানে রাখাইন স্টেটে রোহিঙ্গা নিধন যখন শুরু হলো তখন আমাদের দেশে তো প্রায় 11 লাখ রোহিঙ্গা চলে আসলো। সো ক্রস বর্ডার মুভমেন্ট তো এই এলাকার মধ্যে ইজ এ কমন একটা ইভেন্ট। এবং ক্রস বর্ডার ম্যারেজ, আমি তোমাকে উদাহরণ দিই, আমি সাজেকে ছিলাম। আচ্ছা, সাজেকে যে হেডম্যান আছে, কারবারি আছে, ওদের মেয়েরা লেখাপড়া করে ইন্ডিয়াতে, আইজলে, মিজোরাম স্টেটে। আচ্ছা, তারা ভ্যাকেশনে বাংলাদেশে আসে। তো এই তো মুভমেন্ট তো হচ্ছে। সেম ইন দ্য কেস অফ দ্য ত্রিপুরা। এবং টু দ্য আটার সারপ্রাইজ, আমরা এখানে যে শান্তি বাহিনী বলি এবং তাদের যে ট্রেনিং ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পগুলো ইজ অ্যাক্রস দ্য বর্ডার। এটা তো আমাদের দেশের ভিতরে ক্যাম্প করে ওরা এই সমস্ত শান্তি বাহিনীর অ্যাক্টিভিটিস করে না। এই যে যখন তুমি এখান থেকে প্রেশার দাও দ্য আউটলোরা কোথায় যায়? দে ক্রস ওভার দ্য বর্ডার। বর্ডার আইদার দে গো টু ত্রিপুরা, আইদার অর দে গো টু মিজোরাম, অর দে গো টু দি রাখাইন, অর দে গো টু দ্য চীন স্টেট। এবং তাদের যে এথনিক মেকআপ, এথনিক মেকআপ অনেক সিমিলারিটি আছে, স্পেশালি দ্য বর্ডার এরিয়া। বর্ডার এরিয়ার কমন ফিচারই তাই। মানে ইফ ইউ টক অ্যাবাউট দ্য আমেরিকা, দি মেক্সিকো অ্যান্ড দেন নিউ মেক্সিকো, ওইখানে তোমাদের মেক্সিকানদের ক্রস বর্ডার মুভমেন্ট আছে। তো আমাদের এখানেও চীন, রাখাইন, তারপরে তোমার মিজোরাম, ত্রিপুরা, এখানে যে এথনিক কমিউনিটি আছে, কারণ তাদের মধ্যে আবার ইন্টার ম্যারেজও হচ্ছে। তারা ওখানে গিয়ে থাকতেছে। আর এখানকার যারা আউটলজ আছে, আউটলজরা ওখানে গিয়ে তাদের ট্রেনিং ক্যাম্প তৈরি করেছে, তারা ওখানে প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে এবং তারপরে সময় সুযোগ বসে এখানে এসে গোলমাল সৃষ্টি করছে। মূলত স্যার আপনার কলোনিয়াল পিরিয়ডে যে আপনার এখনকার যে ম্যাপ আমাদের, সেটা কিন্তু স্যার ওই যে এথনিক কমিউনিটিসের উপর বেস করে তো স্যার ওই ম্যাপগুলো আঁকা হয়নি। এথনিক ইয়ে করে কখনো হয় নাই। পাকিস্তানের কেস দেখো, ডুরান্ড লাইনে, খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের ওই সাইডে, অফকোর্স মেনি অফ দি ট্রাইবালস রিমেইন ইন আফগানিস্তান, হাফ রিমেইন ইন খাইবার পাখতুনখোয়া ইন পাকিস্তান। তো তাদের তো মুভমেন্ট তো বন্ধ করা যায় না, তাদের মধ্যে তো মুভমেন্ট হইতেছে। সেরকম ধরনেরই যদি অ্যানালজি করি আমি, তাহলে এখানেও সেই একই রকম কাজ হচ্ছে। কারণ এথনিক মেকআপটা একসময় তো পুরো জায়গাটা ওপেন ছিল, ব্রিটিশ পিরিয়ডে পুরো জায়গাটা ওপেন ছিল। তারপরে একেবারে যে এথনিক লাইন ধরে এখানে চাকমা আছে, এখানে মারমা আছে, এখানে লুসাই আছে, এটা ভাগ, এটা এই দেশে আর বাংলাদেশে, আর অন্যান্যরা ওই পাশে, তা তো না। কুকি ওই পাশে আছে, কুকিদের সাথে এখানে বোমদের সাথে একটা রিলেশন আছে, কুকি আমাদের দেশেও আছে, এবং তোমার চীন স্টেটেও কুকি আছে। তো ওদের মধ্যে তো একটা জাতিগত সিমিলারিটি তো আছেই। এবং সেইগুলি তো প্রিভেলেন্ট, এটা তো কখনো বন্ধ করা যাবে না। জি স্যার। স্যার ব্রিটিশ আমলে কিন্তু স্যার যখন ব্রিটিশরা হচ্ছে গিয়ে সিএসটি চিফসদেরকে রেকগনিশন দিয়েছিল, ওই সময় কিন্তু স্যার আরাকান রাজ্যে যে রয়্যাল ফ্যামিলি ছিল, তারাও কিন্তু আমাদের এই যে সিএসটি চিফদের একটা পলিটিক্যাল রেকগনিশন প্লাস সাপোর্ট দিয়েছিল। তো স্যার বর্তমান পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করে দেখি, বর্তমানের আরাকানিজরা আমাদের সিএইচটির যে এথনিক কমিউনিটিস আছে, কিংবা মিয়ানমারের অন্যান্য এথনিক কমিউনিটিস ইন জেনারেল, তাদের সাথে আমাদের সিএইচটির যে কমিউনিটিসগুলো আছে, তাদের মধ্যকার সম্পর্ক কেমন? তার মধ্যে তো সম্পর্ক ভালো, বিকজ আমি তোমাকে তো বললাম তো, বিং দি পোরাস বর্ডার, তারা তো এপার থেকে উপরে যাচ্ছে, ট্রেড করতেছে, লেখাপড়া করতেছে, তারপরে গান রানিং করতেছে, হিউম্যান ট্রাফিকিং করতেছে, সব তো এরা সবাই দে আর মেকিং দি কনাইভেন্স। আর তুমি ব্রিটিশ পিরিয়ডে যে ইয়েটা টানলা, যে আরাকানিজ রাজারা সাহায্য করতো, 1900-এ যখন ব্রিটিশরা এটাকে সিএসটি রেগুলেশন 1900 তৈরি করলো, তখন এখানে 3টা সার্কেল তৈরি করলো। 3 সার্কেলের 3জন রাজা হলো। ঠিক আছে, এই 3 রাজাই তো এটাকে এই পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়ি, আগে তো খাগড়াছড়ি না, এটা ছিল রামগড়। তো এই জায়গাতে 3জন রাজা ছিল। এই 3 রাজা তাদেরকে এই জায়গাটাকে রুল করতো। এখানে একটা ক্ল্যাশ আছে। ক্ল্যাশটা হলো সিএসটি রেগুলেশন 1900, এটাও বিদ্যমান, এবং আমাদের যে ন্যাশনাল পলিটিক্যাল স্ট্রাকচার সেটাও বিদ্যমান। ওখানে ডিসিও কিছু ল্যান্ড দিতে পারে, আবার রাজারাও কিছু ল্যান্ড দেয় চাষবাসের জন্য। তারা দেয় হেডম্যান কারবারির মাধ্যমে। যেমন ধরো তুমি একটা পাড়াতে থাকো, পাড়াতে ধরো একটা কারবারি হেডম্যান আছে, সেই হেডম্যান তোমাকে এই বছরগুলো তুমি এই পাহাড়টা চাষ করবে,
নেক্সট ইয়ারে বললো তুমি এই পাহাড়টা চাষ করবে, যতক্ষণ তোমাকে এই পাহাড়টা দিল ওটা কর্তৃত্ব কিন্তু তোমার। আচ্ছা, আবার ওখানে ল্যান্ড আছে যেগুলি তোমার রিজার্ভ ফরেস্ট, ইট ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ডিসি। তারপর তোমার হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাপ্তাইতে যে এলাকা আছে সেটার কন্ট্রোল হলো ডিসি, মানে লোকাল গভর্নমেন্ট। তো এই যে একটা ডুয়েল কর্তৃত্ব, এখানে মাঝে মাঝে ক্ল্যাশ সৃষ্টি হয়। আচ্ছা, আর বাই রেগুলেশন আমাদের এখানকার কোনো লোক তো ওখানে গিয়ে ল্যান্ড ওন করতে পারে না, যদিও অনেকে লিগালি আর ইলিগালি অনেক জায়গা ওন করে, বাট দ্যাট ইজ নট রাইট। জি স্যার। স্যার এখানে আমি একটা সিনারিও আপনার সামনে তুলে ধরি। আমরা হয়তো যে ব্যাপারটা রিভিল করলাম যে আপনার ক্রস বর্ডার পরসিটির কারণেই মূলত দেখা যাচ্ছে যে এই এরিয়াতে যে এথনিক কমিউনিটিসগুলো আছে তাদের মধ্যে একটা হারমোনি কাজ করছে। এখন স্যার এখানে আপনার যেটা বললাম যে চীন কমিউনিটি মিয়ানমারেও আছে, চীন কমিউনিটি বাংলাদেশেও আছে, এবং দেখা যাচ্ছে যে আমাদের ইন্ডিয়ার সাথে হচ্ছে গিয়ে কমন কিছু কমিউনিটিস রয়েছে। তো স্যার হাইপোথেটিক্যালি যদি চিন্তা করি যে একটি দেশের মাটিতে যদি একটা এথনিক ইনসার্জেন্সি শুরু হয়, তাহলে কি তাদের যে ব্রেথরেন কমিউনিটি আছে তাদের ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে কি তারা মরাল সাপোর্টের পাশাপাশি ফিজিক্যালি সাপোর্ট করার জন্য বর্ডার ক্রস করে কি তাদের ব্রাদার কমিউনিটিস থেকে অ্যাসিস্ট করতে পারে? ওইটা কতটুকু সম্ভব হবে জানি না। যেমন ধরো তোমাকে যদি এক্সাম্পল দিই, যে হিল পিপলের যে ডায়াসপোরা আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, তারপরে তোমার ইংল্যান্ডে, বিভিন্ন অকেশনে তারা ভয়েস রেজ করে না ফর দ্য কজ অফ দ্য পাহাড়ি। তো সেরকম তারাও ভয়েস রেজ করে, এবং আজকাল তো মিডিয়া ইজ ভেরি ওপেন অ্যান্ড ভেরি ভাইব্রেন্ট, এবং তারা কোনো একটা জিনিস পিক আপ করে এদের জন্য যে এথনিক গ্রুপটা তোমার সকল সাপোর্ট হচ্ছে তার জন্য তো ভয়েস রেজ করবে। এখন ফিজিক্যালি না হলে পরে মোরাল সাপোর্ট দেবে, না হলে ম্যাটেরিয়াল সাপোর্ট দেবে, সাপোর্ট তো পাবেই, এবং সাপোর্ট পেয়ে আসছে। শান্তি বাহিনী যখন অপারেট করেছে আমাদের এখানে ইন ফুল স্কেল, তখন তো ফিজিক্যাল, মোরাল, লজিস্টিক সব কিছুই তো তারা ইন্ডিয়া থেকে পেত। তো এটা তো হিস্ট্রিক্যাল রেফারেন্স আছে যে এই জিনিসগুলি এখানে হয়, তো এটা না হওয়ার কোনো কারণ নেই। আর স্যার এখনের যে তুমি যেটা বললো যে ফিজিক্যালি তারা একটা দল আসবে কিনা, সেটা মোটিভেশনের উপর নির্ভর করে। যেমন ধরো এখন আরসা আরএসর কিছু লোক তো ফর দি আরাকান আর্মিকে সাপ্রেস করার জন্য ইয়াদের সাথে, মিয়ানমার আর্মির সাথে যোগ দিয়েছিল। জি স্যার। তাহলে এরকম তো হতেই পারে। আমি আসলে এই পসিবিলিটিটা একটু এক্সপ্লোর করতে যাচ্ছিলাম। তবে স্যার আমি আরেকটা এই এথনিক আর্মড অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে আমি যদি আবার ডিসকাশনে আগাই, তো সেখানে স্যার আমাদের যে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট, যেটা আমরা ফার্স্ট পার্টে আমরা ডিসকাস করলাম, তো কেএনএফ কিন্তু স্যার মণিপুর থেকেও ট্রেনিং পেয়েছে। 2018 থেকে তার ট্রেনিং শুরু করেছিল, মণিপুর থেকেও পেয়েছে, এবং আপনার মিয়ানমারের কাচিন আপনার ইন্ডিপেন্ডেন্স আর্মি যেটা ছিল তাদের থেকেও কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়েছে। তো স্যার তাহলে কি আমরা বলতে পারি যে এই যে এথনিক আর্ম অর্গানাইজেশনগুলো এই যে আপনার ট্রাই জাংশন এরিয়াতে আছে তাদের মধ্যে যোগাযোগ এবং সংযোগ খুব স্ট্রং? নট নেসেসারি অনলি দ্য ট্রাই জাংশন এরিয়া, এরা যে কোনো জায়গায় এনি ভালনারেবল এরিয়া দে উইল ট্রাই টু এক্সপ্লোর। জি স্যার, এক্সপ্লোর, এবং এই কানেকশন হতে পারে, কারণ এখানে তোমার একটা বিরাট ব্যবসা তো হয়। জি স্যার, বিকজ তুমি যখন আর্মস দিচ্ছ বা কোনো একটা গ্রুপকে সাপোর্ট করতেছো, সেখানে তোমার ব্যবসাও তো আছে। জি স্যার। সো ইউ অলসো আর্ন মানি, এবং তুমি ওখানে ড্রাগ ট্রাফিকিং করতেছো। জি স্যার। কারণ এগুলির আন্ডারে তো অনেক ইলিগাল কাজকর্ম হয়। জি স্যার। তুমি যদি আই ডোন্ট নো ওয়েদার ইউ রিমেম্বার দ্য কর্নেল অলিভার নর্থ, ইরান কন্ট্রা আর্মস ডিল, তো ইরান তো আমেরিকা থেকে আর্মস পাওয়ার কথা না। জি স্যার। কিন্তু কর্নেল অলিভার নর্থের মেডিয়েশনে ওই কন্ট্রাক্টদের থেকে ওয়েপন তো ইরানে আসছে, ইরান থেকেও এখানে ওয়েপন গেছে, এখন দেয়ার আর কনাইভেন্স। জি স্যার, অফকোর্স। তো এই ধরনের অ্যাক্টিভিটিস হয়। জি স্যার। এবং যেখানে ইন্টারেস্ট আছে, যেখানে মানি ফ্লো আছে, যেখানে ব্যবসা আছে, রাইট অর রং ওয়ে, সেখানে এটা হতেই পারে। স্যার এই যে আপনার এই যে যেহেতু ড্রাগের কথা বললেন, ট্রাফিকিংয়ের কথা বললেন, স্যার আমরা কিন্তু মানে যখন নিউজ আউটলেটগুলো এক্সপ্লোর করি বা আমরা যখন মানে ট্রাভার্স করতে যাই, দেখা যায় যে আপনার হিউম্যান ট্রাফিকিংয়ের যে আপনার ক্রস বর্ডার হিউম্যান ট্রাফিকিং হচ্ছে ফ্রম বাংলাদেশ টু মিয়ানমার অ্যান্ড ভাইস ভার্সা। তারপর হচ্ছে আপনার এখানে ইয়াবার ব্যাপারটা স্যার মানে সবচেয়ে মানে লাইক দ্য হাইলাইট অফ ন্যাশনাল সিকিউরিটি ইন দ্যাট স্পেসিফিক রিজন। তো সেখানে দেখা যাচ্ছে যে আপনার ইয়া থেকে মিয়ানমার থেকে হচ্ছে গিয়ে ইয়াবা প্লাস হচ্ছে গিয়ে আপনার আর্মস হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশে অনুপ্রবেশ করছে, এবং এটা আমাদের ইউথকে করাপ্ট করছে। এবং তাছাড়াও স্যার
আমাদের সিএসটিকে কিন্তু একটা আপনার মিডওয়ে হিসেবে ব্যবহার করে, একটা জাংশন হিসেবে ব্যবহার করে কিন্তু আপনার এটা আবার সেভেন সিস্টার্সে ঢুকে যাচ্ছে স্যার। তো এটাকে স্যার ট্যাকেল করতে কিংবা কাউন্টার করতে বাংলাদেশের এই যে আপনার হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং এবং আর্মসের যে ট্রাফিকিংটা হচ্ছে, এটাকে কাউন্টার করতে আমাদের বাংলাদেশ সরকার কেমন পদক্ষেপ নিচ্ছে আপনার মনে হয়? গভর্নমেন্টের একটা স্ট্রং রিজাল্ভ থাকতে হবে যে আমি এটা হইতে দেব না। জি স্যার। কারণ ওভার দ্য পিরিয়ড আমরা দেখেছি তো দোজ পিপল হু আর ইনভলভ ওয়ার ইন দ্য গভর্নমেন্ট দে আর অলসো ইনভলভড ইন ট্রাফিকিং। জি স্যার, জি স্যার। এবং There have been rumors. অল দ্য ইয়াবা ফ্যাক্টরিজ অ্যালং দ্য বর্ডার লাইন। জি স্যার। এবং ইয়াবা যখনই লোক ধরা হয়েছে তখনই দেখা গেছে যে যখনই ক্রস বর্ডার কোনো লোককে চ্যালেঞ্জ করা হয়েছে, লোককে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে, তখনই দেখা গেছে দে ওয়ার ইন পজিশন অফ দ্য ইয়াবাস। এবং দিস ইজ এ মিনেস। এই মিনেসটাকে বন্ধ করতে হলে ল এনফোর্সমেন্ট হ্যাজ টু বি ভেরি স্ট্রিক্ট, বর্ডার ভিজিলেন্স হ্যাজ টু বি ভেরি স্ট্রং, অ্যান্ড দেয়ার শুড নট বি এনি কম্প্রোমাইজ উইথ রিগার্ডস টু দি ড্রাগ ট্রাফিকিং। এটা যদি না করতে পারে তাহলে পরে হবে না, কারণ ড্রাগ এমন একটা জিনিস হয়ে গেছে যে এখন এটা চাহিদা বেড়েছে। জি স্যার। ডিমান্ড যদি থাকে তাহলে তো সাপ্লাই আসতেই থাকবে যেইভাবেই হোক। জি স্যার। কারণ ইট ইজ ইজি মানি, ইট ইজ ইজি মানি। ইজি মানি। তো এই ইজি মানি কালেকশনের জন্য তারা যত পন্থাই আছে সবগুলো ব্যবহার করবে, এবং পিপল গেটস ইনভলভ ইন ফর দ্য বেটার লাইফ, ফর দ্য বেটার ফিউচার, ফর হিজ প্রসপ্যারিটি। কারণ রোহিঙ্গাতে যারা আছে তাদেরকে ইজিলি তারা কনভিন্স করতে পারে। প্যাকেট ইয়াবা নিয়ে আসলো, তারপরে মধ্যে সে যে টাকাটা পেলো সেটা তো সে কখন পেতো না, তো তখন হি গেটস ইনভলভ ইন টু দ্যাট ওয়ান। ইট ইজ ভেরি ডেঞ্জারাস। জি স্যার। স্যার আপনি যে পার্সপেক্টিভটা বললেন যে এখানে কমপ্লেসিটি থাকে, অনেক সময় গভর্নমেন্টাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কমপ্লেসিটি থাকে যে ইয়াবার প্রোডাকশন প্লাস হচ্ছে কি ট্রান্সফারেন্সে। স্যার সেম ইস্যুটা স্যার মণিপুরের ক্ষেত্রে এটা দেখা গিয়েছিল যে তারা হচ্ছে একটা অ্যান্টাই ড্রাগ একটা সুইপিং করছিল মণিপুর, আপনার তাদের চিফ মিনিস্টার এটা করার চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে স্যার অন্যান্য রিসার্চ পেয়েছিল যে দেখা গেছে আপনার যে মণিপুরের যে গরিব ফার্মার্সরা ছিল তারাই কিন্তু ইনসেন্টিভাইজড হচ্ছে আপনার ড্রাগ প্রোডাকশনের জন্য, এবং মণিপুরের যে ইয়ারলি যে আপনার একটা বাজেট থাকে ফর ডেভেলপমেন্ট তার থেকে বেশি রেভিনিউ জেনারেট হচ্ছিল হচ্ছে সেখানে শুধু ড্রাগ প্রোডাকশন। তুমি তো মণিপুরের এক্সাম্পল দিলা, আফগান ওয়ারের সময় আফগান ওয়ারের পপি কাল্টিভেশন তো বন্ধ হয়নি না স্যার, কিন্তু কিন্তু বলছে যে তারা পপি কাল্টিভেশন একেবারে আপরুট করে ফেলবে, আর তালিবান না সেটা তো এখনকার কথা বলতেছি, মানে প্রেসিডেন্স তো আছে যে ড্রাগের থেকে যে টাকা আসে। এবং আই স সাম ফিচার, তুমি তো মোটর চেনো, মোটরের লং ব্যারেল। জি স্যার, জি স্যার। এই লং ব্যারেলের ভিতরে ডাম্প করে ইভেন দ্য মিলিটারি ওয়াজ ইনভলভড ইন ট্রাফিকিং দি ড্রাগস ফ্রম আফগানিস্তান টু ইউএসএ। Oh my God. So drug is such a dangerous thing and such a menace. Yes, sir. And people gets allude to this one because it provides you better life quickly. And very easy money. Very easy money. Yes, sir. তো আফগানিস্তানে তো ওই তালেবান এখন বন্ধ করবে, লেটস হোপ সো দে স্টপ ইট, দে উইল স্টপ ইট আই হোপ। কিন্তু ইভেন যখন আফগান ওয়ার হচ্ছিল, সেই আফগান ওয়ারের সময় তো যখন ইন্টারন্যাশনাল ফোর্স ছিল সেই সময় তো পপি কাল্টিভেশন তো বন্ধ হয়নি। Some people wants to keep it alive. Of course, sir. But great incentives আছে স্যার। Some people wants to keep it alive. এবং এখানেও যে এই জিনিসটা হবে না তা তো না। তুমি যে রেফারেন্সটা দিয়েছো যে মণিপুরে দেখা গেল যে ফার্মাররা ইনসেন্টিভাইজড হয় বেশি ড্রাগে, ইয়াবাতে, অন্য আদার ম্যাটেরিয়ালে, তো স্বাভাবিক তো, যেটা আমাকে বেশি টাকা দেবে মানুষ তো সেখানে যাবে। আমরা সবাই যে হিউম্যান ক্যারেক্টার, উই অলওয়েজ লুক ফর বেটার লাইফ। অফকোর্স, অফকোর্স। Better life for me, better life for my children. Yes, sir. Sir, because I am a social element. Sir, that is the basis of corruption altogether. Sir, আমার লাস্ট কোয়েশ্চেন হবে আপনার প্রতি, যে এই যে ড্রাগ ট্রাফিকিং নিয়ে কথা বললাম, আর্মস ট্রাফিকিং নিয়ে কথা বললাম, এবং অফকোর্স হিউম্যান ট্রাফিকিং নিয়ে কথা বললাম। আমি যখন জিএসএ ছিলাম, আই কন্ডাক্টেড কোয়াইট এ গুড নাম্বার অফ অপারেশনস to stop the drug trafficking. জি স্যার। Sorry, to stop the gun running. Gun running, sir. হ্যাঁ, আমরা ইনফরমেশন বেসিসে 1 or 2 ক্যাচও ছিল। জি স্যার। এবং আমরা ওপিয়াম ফিল্ড ধ্বংস করেছি ইনসাইড বাংলাদেশ। ও আচ্ছা। কারণ ওই যে বললাম, যেহেতু পোরাস বর্ডার, ইনএক্সেসিবল, মিয়ানমারের লোকরা এই পারে এসে দে মে হ্যাভ বিন আরাকান আর্মি অর এনি আদার স্প্লিন্টার গ্রুপস, এখানে এসে তারা থাকতো, তারা ড্রাগ কাল্টিভেশন করতো। তখন ইনফরমেশন পাওয়ার পরে দে হ্যাভ বিন ড্রিভেন আউট অ্যান্ড দ্যাট পপি ফিল্ড ওয়াজ বার্নড। আচ্ছা আচ্ছা।
কিন্তু তারা আমরা এসে আমাদের এখানে চাষবাস করে আবার নিয়ে যায়। আমাদের এখানে চাষবাস করি, আমাদের এতেও ইনএক্সেসিবল এরিয়া, আমাদের লোককে দিয়ে করায়, তারা তো করে না। আচ্ছা আচ্ছা। আমার লোককে দিয়ে করাচ্ছে যে তুমি একটু করো, আমরা কিনে নিব। সো এখন এখানে যখন টোবাকো কোম্পানিগুলো টোবাকো করায়, সেই একই রকম ভাবে ওকে, সেম প্র্যাকটিস। সো এগুলি তো প্রিভিলেন্ট। এখন তুমি কতগুলি বন্ধ করতে পারো এবং এটার অল্টারনেটিভ কি দিতে পারো সেটার উপর নির্ভর করে এটা কতটুকু বন্ধ হবে। স্যার এটাই আমার কোয়েশ্চেনটা ছিল যে এই যে তিনটা দেশই কিন্তু এখানে একটা সিকিউরিটি থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এবং মিয়ানমার গভর্নমেন্ট তারা আপনার সম্মিলিত কিংবা ইন্ডিভিজুয়াল স্ট্যান্স থেকে তারা কি পদক্ষেপ নিতে পারে যাতে করে এই ট্রাফিকিংয়ের এলিমেন্টসগুলোকে তারা অ্যাপ্রোচ করতে পারে এবং ডিফারেন্টলি ইনসেন্টিভাইজ করতে পারে যারা হচ্ছে অলরেডি ইনসেন্টিভাইজড টু ট্রাফিক ড্রাগস, আর্মস অ্যান্ড হোয়াট এভার। এটা তো ফোরাম ছিল, আমাদের সার্ক ছিল না, জি, জি, কমন ফোরাম, এখন আমরা একটা বিমস্টেক করেছে। জি স্যার। তো এগুলো তো ফোরাম আছে টু টেক মেজার্স, জি স্যার। বাট ট্রাস্ট ডেফিসিট এত বেশি জি স্যার। একজনের সাথে আরেকজনের, জি স্যার। যে কোনো কনসার্টের কোনো একটা এফোর্ট যে দিবে সেরকম মন মানসিকতা তো নাই। সার্কের ক্ষেত্রে তো স্যার আরো বেশি। স্যার ও সার্ক তো হলোই না, ইটস গন। সার্কের অল্টারনেটিভ তো এগুলো বিমস্টেক। জি স্যার। তো ওইটাও তো তত ফ্রুট দিতে পারতেছে না। জি। তারপর তুমি আবার বলতেছো যে সবাই একটা কনসার্টেড এফোর্ট দেবে ট্রাই পার্টি ইয়ে করে, ইটস আ ফার ক্রাই, ইটস আ ফার ক্রাই। আর স্যার তাহলে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে কি করতে পারি? ইন্ডিভিজুয়াল থেকে তো আমাদের ওই যে কন্টিনিউয়াস ভিজিলেন্স থাকতে হবে, আমাদের অবজারভেশন থাকতে হবে, আমাদের ইনফরমেশন কালেক্ট করতে হবে, আমাদের অপারেশন কন্ডাক্ট করতে হবে, এবং যাদেরকে ধরা হয় যারা দুষ্ট, নো ম্যাটার ওয়ার দেয়ার লিঙ্কস আর, অল লিঙ্ক শুড বি ব্রট টু বুক। ওকে স্যার। এটা যতদিন না হবে, কারণ আমাদের সিটিং এমপি ওয়াজ ইনভলভড ইন ইয়াবা বিজনেস জি স্যার। এট ওয়ান টাইম। জি স্যার। ভেরি কন্ট্রোভার্সিয়াল স্যার। জি। হ্যাঁ, তাহলে অ্যান্ড হি ওয়াজ মেম্বার অফ দ্য পার্লামেন্ট। তো এই জায়গাতে তুমি কোথায় আটকাবা? তোমাকে আটকাতে হবে একদম রুটে, তোমাকে আটকাতে হবে। ইউ হ্যাভ টু ভেরি স্ট্রং অ্যান্ড ইউ হ্যাভ টু ভেরি বোল্ড ইন টেকিং দিস অ্যাকশন। দিস ইজ ডিস্ট্রয়িং মাই কান্ট্রি, দিস ইজ ডিস্ট্রয়িং আওয়ার younger generation, this is destroying the social bonding, this is destroying the environmental peace. অফ কোর্স স্যার। এবং আমাদের ইউথের যে পোটেনশিয়াল আছে সেটা সব নষ্ট হয়ে যাচ্ছে। জি স্যার। ঢাকা শহরে ইয়াবা বিক্রি হয়, এটা কথা হলো একটা, এবং ভেরি ইজিলি অ্যাক্সেসেবল। অ্যান্ড ইজি অ্যাক্সেসেবল, একটু ঢুমালেই পাওয়া যায়। জি স্যার। আমি যে এরিয়াতে থেকে সেই এরিয়াতে তো রাত্রেবেলা তো আমি দেখি। জি স্যার। সো স্যার এটা আমাদের আসলে গভর্নমেন্টকে স্ট্রিনজেন্ট Government has to take very stringent action, Yes, sir. and government has to be very ruthless about handling them, otherwise হবে না। আমি ইন্ডিভিজুয়ালি হয়তো আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটি যে সমস্ত কাজ না হয় সেটা আমি করতে পারি, বাট সামওয়ান ইজ অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড দ্যাট ম্যান হ্যাজ টু বি ডেল্ট ভেরি সিভিয়ারলি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে এমন একটা পার্সপেক্টিভই চাচ্ছিলাম যাতে করে মানে স্ট্রিনজেন্ট এলিমেন্টসগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই দুটি এপিসোডে থাকার জন্য স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। অফকোর্স স্যার, থ্যাংক ইউ। আর সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। খুবই এনলাইটনিং একটা কনভারসেশন হলো এবং আমরা অনেক যে ডাইনামিক্সটা আমরা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম সেই সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আশা করি আপনাদের আমাদের এই ডিসকাশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করবেন রিলেটিভলি, এবং আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা কি দেখতে চাচ্ছেন এবং কেমন ডিসকাশন আমাদের থেকে আপনারা এক্সপেক্ট করছেন। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ।